আমরা ভাবি যে আমরা সময়কে চালাচ্ছি, তখনই বিপত্তিটা হয়। যে দেশে রবীন্দ্রনাথ জন্মেছে না, সে দেশে না আমরা বিশেষ বলে এখনও কিছু করতে পারিনি। ডিরেক্টরকে কন্ট্রোলেট করো না, তাতে প্রথম যার ক্ষতি হবে সেটা হচ্ছে সিনেমাটা। আর সিনেমাটা যদি ঠিক না হয়, তুমি সঙ্গীত করে ঘুঁচু হবে তোমার। এই যে এত রিয়ালিটি শো আসছে, এত সিঙ্গার আসছে, there is a difference between a singer and a crooner. অনেকে দুঃখ পাবেন তো এটা শুনে। তাদের সুখী করতে আমি কি করতে পারি আমাকে জানালে আমি চেষ্টা করব। দাদা, আপনি যে বললেন যে কোনো মিউজিক আপনার ভালো লাগলে আপনি শুনেই যাচ্ছেন, তো সেক্ষেত্রে সেটার কোনো রেশ থেকে যায় না যখন আপনি কিছু সৃষ্টি করছেন তার মধ্যে? থাকতেই পারে, কারোর বাবার সম্পত্তি নয় কোনো সুর। কিন্তু ঘর বাঁধা হলো না কেন? ও ডেকোরেটরের লোককে ডেকেছিলাম, বৃষ্টির জন্য আসতে পারিনি। ওই যে অনুপম বলে গেছে না, সব পেলে নষ্ট জীবন। আমি সারা জীবন সঙ্গীত করে মরতে চাই না। আর ভারতবর্ষে তো নিয়ম, মরে যাওয়ার পর বেশি নাম করে। শিল্পের থেকে বড় হওয়ার চেষ্টা করো না, শিল্প তোমার থেকে বড়। যে মুহূর্তে তুমি শিল্পের থেকে বড় হয়ে যাবে, শিল্প কিন্তু তোমার ছেড়ে চলে যাবে, আর কোনো দিন আসবে না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত পরিচালক এবং চিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। মিউজিক, সিনেমা এবং স্পিরিচুয়ালিটি নানান বিষয়ে একটা দারুণ সুন্দর আলোচনা হলো, শুনে দেখতে পারেন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? আমি ভালো আছি। কি চলছে এখন? নতুন কি কি পাবো আমরা আপনার কাছ থেকে? আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই। আমার যেটা কর্মক্ষেত্র, সেখানে আমাকে গান বানাতে হয়, আমাকে সিনেমার মিউজিক করতে হয়। সেখান থেকে নতুন 3-4টে সিনেমার মিউজিকের কাজ চলছে। আর যেহেতু গৃহপ্রবেশ মৃদু মন্দ কিংবা উষ্ণতা পেয়েছে মানুষের কাছ থেকে, তাই জন্য পরবর্তী সিনেমার ভাবনা চিন্তা চলছে। আমরা সবাই না সময়ের একটা ফসল। আমরা আমরা প্রত্যেকে, আমি বলুন, আপনি বলুন, আরও যারা আছেন আমাদের পারিপার্শ্বিক, সবাই সময়কে রিপ্রেজেন্ট করছে, এবং সময় আমাদের সবাইকে অল্প বিস্তর করে আশীর্বাদ করছে, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করছে। আমরা ভাবি যে আমরা সময়কে চালাচ্ছি, তখনই বিপত্তিটা হয়। আর যতক্ষণ আমরা ভাববো যে সময় আমাদের চালাচ্ছে, তখনই সুন্দর, সেখান থেকে শান্তির উৎপত্তি হয়, সেখান থেকে বিকাশের উৎপত্তি হয়, সেখান থেকে সৃষ্টির উৎপত্তি হয়। সৃষ্টি তো খালি সঙ্গীতটা সৃষ্টি নয়, খালি ছবি আঁকাটা সৃষ্টি নয়, রোজ যে রোদ ওঠে সেটাও তো সব থেকে বড় সৃষ্টি। রোজ যে আবার সূর্য ডুবে যায়, সেটাও বড় সৃষ্টি। তো এই যে বেসিক মেটেরিয়ালিস্টিক ক্রিয়েটিভিটি নিয়ে লাফালাফি এবং আমি দিচ্ছি, আমি দেব, ওই পথে হাঁটার লোক আমি নই। আপনি নন সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু আমরা তো কোথাও না কোথাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কিছু এত সুন্দর সুন্দর গানের জন্য। থাকুন, শুধু সময়ের কাছে, শুধু সময়ের কাছে। ট্যালেন্টের কোনো দাম নেই। ট্যালেন্ট তো ট্যালেন্টটা দিয়েছে কে? হু এন্ট্রাস্টেড দ্য ডিউটি অন মি? তিনি তো সবাইকে দিতে পারতেন, দেননি তো। সময় তো সবাইকে দেয়নি। আপনার নিজের প্রশ্নেই উত্তর আছে। তাহলে আপনি বিশেষ কোথাও না কোথাও। বিশেষণও হতে পারে। নিজেকে সাধারণ প্রমাণ করার এত চেষ্টা কেন দাদা? প্রমাণ নয়, আমরা সবাই সাধারণ। আর বিশেষ করে আমি একটা কথা আমি আগেও অনেক জায়গায় বলেছি, এটা রিপিট হয়ে যায়, কিন্তু যে দেশে রবীন্দ্রনাথ জন্মেছে না, সে দেশে না আমরা বিশেষ বলে এখনও কিছু করতে পারিনি। মানে আপনি মাপকাঠিটা ওইখানে রেখে দিয়েছেন? ওইখানে নয়, ওই যাপন, ওই ব্যাপ্তি, ওই ভাষা, ওই প্রয়োগ, ওই প্রতি মুহূর্তের অনুভূতি, ওটা মাপকাঠি নয়, ওটা যাপন। এই ভাবনাগুলো যখন বয়স কম ছিল তখন ছিল?
থাকে কি, আস্তে আস্তে গ্যাদার করতে হয়। আপনি যখন একটা ট্রেনে যাত্রা শুরু করেন, আপনি যখন হাওড়া স্টেশনে থাকেন, যখন আপনি জব্বলপুরে নামবেন, আপনি কি জানেন মধ্যখানে কি হবে? অনেক কিছু হতে পারে। ট্রেনটা মাঝপথে আটকেও যেতে পারে, দুদিন ট্রেন আটকে থাকতে পারে। হয়তো সেই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়নি, অন্য কোনো ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে হয়তো একদিন জল নেই। তো এই যে দুদিন আপনি আটকে থাকলেন, কিংবা আমি আটকে থাকলাম, তবে দুদিন পরে জব্বলপুরে পৌঁছলাম। জব্বলপুরে যখন পৌঁছলাম তখন দেখবেন আপনার জীবনের অনেকগুলো মূল্যবোধ বদলে গেছে একদিনে। ভাবনা চিন্তায় পরিবর্তন এসেছে। মানে এই জার্নিটা আমি একটু জানতে চাইবো, যে এমন একজন মানুষ যার কাছে ট্যালেন্ট ছিল, তার কাছে এই ভাবনাটা ছিল না। আজকের এই মানুষটা যার কাছে ট্যালেন্ট রয়েছে, একটা অদ্ভুত অন্য রকমের ভাবনা রয়েছে। এই জার্নিটা আমি একটু জানতে চাই। ট্যালেন্ট সবাই ট্যালেন্টেডই, সবাই। আমরা ফোকাসটাকে ঠিক করি না। যে অঙ্ক দারুণ পারে, আমি অঙ্ক করতে পারি না, আমি অঙ্কে চিরকাল কম নম্বর পেয়েছি। যে ম্যাথমেটিশিয়ান, যে ম্যাথস অলিম্পিয়াডে যায়, সে ট্যালেন্ট নয়। তার অঙ্কটা আপনি অবসর সময় ব্যবহার করেন না বলে কি তার ক্রিয়েটিভিটিটা, মানে ক্রিয়েটিভিটি নয়। অবশ্যই ক্রিয়েটিভিটি। আপনি গানটাকে আপনার অবসর সময় ব্যবহার করেন, আপনার ক্লান্তি দূর করে কিংবা আপনাকে এনার্জি দেয়। তার জন্য আমার সঙ্গে আপনার আমার সুর, কিংবা সেই সুর যেই করুক, কিংবা গান যেই গাক, কিংবা যেই লিখুক, কবিতা, ছবি দেখা, ছবি লেখা, ছবি আঁকা, ছবি সিনেমা তৈরি করা, এগুলো আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে কিছুটা জড়িয়ে আছে বলে, পুরোটা নয়, কিছুটা। না, এখন কিন্তু অনেকটাই আমাদের প্রত্যেকটা মানসিক স্টেটে কিন্তু গান আমাদের রিলিফ দেয়। আপনাকে রিলিফ দেয়। এবং আমি যখন একটা লম্বা অনেক দিন কাজ করার পর যখন অফ হই, তখন আমি ফার্স্ট যেটা করি, 7 দিন গান বাজনা শুনি না। আমাকে তখন সেটা রিলিফ দেয়। একদমই তাই। আপনি তো সারাক্ষণ তার মধ্যেই আছেন, আপনার মুক্তি অন্য জায়গায়। এর পুরোটাই জিনিসটাই আপেক্ষিক, পুরো জিনিসটাই বেসিক পয়েন্ট ইজ, আমি এটা প্রথম থেকে মেনে এসছি। দেখুন, ইয়াং বয়সে রক্ত গরম থাকে, মেজাজ গরম থাকে, নিজেকে প্রমাণ করার যুদ্ধে একটা আমিত্ব চলে আসে। কিন্তু দ্য প্রসেস ইজ টু লুজ দ্যাট আমিত্ব। এই প্রসেসটা তো খুব একটা সহজ নয়। কোনো প্রসেসই সহজ নয়। যে চুল কাটে তার প্রসেসটা সোজা, আপনাকে দিয়ে দিলে 17 রকম কাঁচি, আপনি চুল কাটতে পারবেন? কোনো প্রসেস, নিজের ভেতরটা চেঞ্জ করা তো অনেক বেশি কঠিন। নিজের ভেতর তো চেঞ্জ হওয়ার নয়, এটা ওই যে ড্রেজিং বলে, জানেন? ড্রেজিং, বাঁধকে ড্রেজ করতে হয়। তো আমরা সব বাঁধ, প্রত্যেক প্রাণী হচ্ছে বাঁধ, ড্রেজিংটা করে যেতে হবে। কিভাবে করেন সেটা? ড্রেজিংটা হচ্ছে ওই ব্যাগেজটা রাখতে হয় না। আমার আজ পর্যন্ত, যবে থেকে মোবাইল আমি ব্যবহার করছি কিংবা করছি, আমার কাছে কোনো গান চাইলে আমার যারা ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট যারা, তাদেরকে আমাকে ফোন করতে হয় গানগুলো দেওয়ার জন্য। আমার কাছে কিছু থাকে না। আই হ্যাভ পারপাসলি মেড ইট আ পয়েন্ট। এখন ইউটিউব আছে বলে হয়তো কোনো জায়গায় কোনো একটা গানের রেফারেন্স হলো, তখন শুনে নিলাম। আমার কাছে কিছু নেই। ডোন্ট প্রসেস ইট। প্রসেস করলেই মুশকিল, ওইটাই ট্র্যাপ। কোথাও কি ওই জায়গায় আটকে যায় মানুষ, আপনার খালি মনে কি হয়? ভূতে ধরে, বৈভবেও ধরে। হ্যাঁ, এটা তো ধরে মানুষকে, দেখা যায় সেটা। আমরা ভূতে ধরার গল্প বেশি বলি, বৈভবে ধরছে সেটা তো বলি না, পাশ কাটিয়ে যাই। কিন্তু আপনি সবসময় এইভাবে ভাবেন কি করে? আমার বক্তব্যটা হচ্ছে, আপনি যে জায়গাটায় রয়েছেন, মানুষের অ্যাপ্রিসিয়েশন, আপনার যারা আশেপাশে যারা রয়েছেন তাদের অ্যাপ্রিসিয়েশন, সব কিছুকে কিভাবে দূরে সরিয়ে রেখে এইভাবে থাকা সম্ভব? তার জন্য কিছু প্রসেস তো আছে, যেটা আমরা একটু জানতে চাইব। কোনো প্রসেসই নেই, আপনাকে সেটা ভাবতে হবে। ভাবলে বাকি দরজা খুলে যায়। যদি একটা মানুষ যেরকম ঠিক করে আমি রোগা হব, বাকি জায়গাগুলো, জিনিসগুলো খুলে যায়।
খুব কঠিন ব্যাপার, মোটিভেশন প্রয়োজন হয়। ওইটাই তো ভাবতে হবে। নিজেকে ছাড়া আমাকে ছাড়া কাউকে মানে আমি আমার দ্বারাই মোটিভেটেড হব। পুরুষের জীবনে মহিলা এসে মোটিভেট করে সেটা খুব ক্ষণস্থায়ী, মহিলার জীবনে পুরুষ এসে মোটিভেট করে সেটা খুবই ক্ষণস্থায়ী। সেটা আমরা ভাবি আমি ওর জন্য করছি কিন্তু আমি আমার জন্যেই। আমি যদি আমার প্রেমিকাকে ভালোবাসি, আমার ভালো লাগে ওকে ভালোবাসতে বলে ভালোবাসছি, তাহলে সেই আমিই তো থাকলাম। মানে আমি তো সেখানে রইল। হ্যাঁ, তাহলে এবার তাহলে মোটিভেট করো ফর আ বেটার জার্নি। ইট ইজ অল অ্যাবাউট জার্নি। দেখবেন যে আমাদের যে কিছুদিন আগে যে আমাদের সিনেমাটি বেরিয়েছিল গৃহপ্রবেশ সব কিছু, আপনি যদি খুবভাবে লক্ষ্য করেন, এটা আপনাকে মানে বলার জন্য বলছি না, আমি নিজে কোনো পোস্ট করিনি এই সিনেমাটা নিয়ে। প্রথম ক্যাম্পেইন থেকে শুরু করে আমি শেয়ার করেছি, তাও ধ্যাতানি খেয়ে। কৌশিক দা ইয়ে করতো, বন্ধু ইন্দ্রনীল, সে হ্যাঁ শুভশ্রী, আমি শেয়ার বলছি ওই কোল্যাব দাও, কোল্যাব অ্যাকসেপ্ট করবো, তাতে যা হবে। আমি একটা লাইন লিখবো না। কেন? মানুষকে বিশ্বাস করতে হবে। কিন্তু এত অনীহা কেন? মানুষকে বিশ্বাস করতে হবে, অনীহা নয়। এটা তো চোখ বন্ধ করে ভরসা করা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, করছে, এত মানুষ করছে, আমি শেয়ার করছি। আমার একটু জানতে ইচ্ছে করছে আপনার ছোটবেলাটার কথা। মানে এই ভাবনাটা এত সহজে আসা সম্ভব নয়। ছোটবেলাটার কথা একটু জানতে চাইবো দাদা। ছোটোবেলায় আমি বড়লোকের বাড়ির ছেলে। তারপরে বাবার ব্যবসার উতার চড়াও হয়েছে, ওঠা নামা হয়েছে, ক্রাইসিসের দিনও দেখেছি। সেখান থেকে আস্তে আস্তে বাবার কিছুটা অমতে মিউজিক করতে আসা। কেন অমত কেন? বাবা চেয়েছিল চাকরি টাকরি করে সিকিওর লাইফে যাক। কিন্তু বাড়িতে তো গানের একটা পরিবেশ ছিল। পরিবেশ ছিল, কিন্তু ইট ওয়াজ নট আ প্রফেশনাল পরিবেশ। আর তারপরে যেহেতু ব্যবসায় একটা বিরাট বড় একটা লোকসান, সব কিছু হয়েছে, এদিক ওদিক হয়েছে, একটা ক্রাইসিসের মধ্যে দিয়েও বেশ কিছু বছর গেছে। এই জন্য বাবা চায়নি যে আবার একটা মানে কাল কী হবে এরকম একটা দুনিয়ায় যাও। কিন্তু ওই সেলফ মোটিভেশন, আমি ওই টানেলটা বন্ধ করে দেওয়া, বেরোলে এখান থেকেই বেরোবো। একটু জেদ করেই। জেদ তো থাকতেই হবে, জেদ না হলে তো হবে না। জেদ মানেই তো মোটিভেশন। জেদের খারাপ দিকটা হচ্ছে ইগো, আর ভালো দিকটা মোটিভেশন। একদমই তাই, একটা ফাইন লাইন আছে খালি মাঝে। তো প্রথম শুরুটা কিভাবে হয়েছিল? আমাদের একটা ব্যান্ড ছিল সহ অনুভব বলে, তাতে গান বাজনা হতো। আমি একমাত্র বেরোজগেরে মেম্বার ছিলাম, বাকিরা সবাই চাকরি টাকরি করতো, আমার থেকে কিছুটা বড়ও ছিল। এই করতে করতে মহাদেব সেই সময় খুব নামকরা এডিটর ছিলেন, উনি কিছু নন ফিকশন শো করছিলেন, উনি অফার করেন, আমাকেই অফার করেন। এবং সেই বয়সে, ইয়াং বয়সে আমার মনে হয়েছিল বাকিদের লেঙ্গি মেরে নিজেই অফারটা নিই। সত্যি মনে হয়েছিল? হ্যাঁ, কেন, ওই যে বয়সের যা ধর্ম। সম্পর্ক নষ্ট হয়? সম্পর্ক তো তৈরি হয় নষ্ট হওয়ার জন্যে। কোন সম্পর্ক পুরোটা ঠিক? আপনার সাথে আপনার মা সম্পর্ক পুরোটা ঠিক থেকেছে, না বাবার সাথে, না আমার থেকেছে? সম্পর্ক তো এমন একটা জিনিস, আপনি গরম করে চায়ের পাতা দিয়ে তৈরি করেন, একটু না অ্যাটেন্ড করলে চাটা ঠান্ডা হয়ে যায়, আবার এখন মাইক্রোওয়েভে গরম করে নিতে হয়। নাহলে ইট ইজ এভরিথিং ইউ হ্যাভ টু টেক কেয়ার, ইউ হ্যাভ টু রেন্ডার, ইউ হ্যাভ টু টেন্ডার, মানে দিতে হবে, না দিলে পাইবে না, সেই তুমি যেখানেই হও। ছোটোবেলাও বাবা মাকে খুশি করতে গেলে রেজাল্ট দিতে হতো। ওই যে আপনি বললেন সংসারটা সব থেকে বড় পলিটিক্স। এই গিভ অ্যান্ড টেক, অ্যান্ড ইট ইজ এ ভিশিয়াস সাইকেল। তার মধ্যে থেকে নিজের ওই জায়গাটায় ঠিক রাখা, যে ডোন্ট ট্রাই টু পজেস এনিথিং। পজেস করবে কি আরও মায়াতে ঢুকে যাবে, আরও চক্রবুহে পড়ে যাওয়া। আমরা প্রথম স্টেপটায় ছিলাম, কিভাবে শুরু হয়েছিল আপনাদের ব্যান্ড? তারপরে ওই মহাদেবদার অফার এলো, সেখান থেকে কিছু হলো, তারপরে
তার কিছু কিছু পরে পরে রাঘবের সাথে আলাপ হয়েছিল, এসআরএতে তখনও স্কলার ছিল। তারপরে আরও কিছুজন, এই যেহেতু টলিগঞ্জে ওইখানে এসআরের ওখানে আড্ডা মারা হতো, ওখান থেকে কিছু মানুষের সঙ্গে আলাপ হয়। তারপরে যেরকম স্টুডিওতে গিয়ে দাঁড়িয়ে থাকা, কথা বলা। তারপরে আমার মেজদার বন্ধু ছিল অনিন্দ্য সরকার, সে একটা সিরিয়াল ডিরেক্ট করছিল আশা বলে, যেটাতে শঙ্করদার প্রথম সিরিয়াল ছিল DD2 এর। সেইটার একটা টাইটেল তো অন্য লোক করেছিলেন, ভেতরে দুটো গান আর কিছু ব্যাকগ্রাউন্ড। এই করতে 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 কোথায় ঢুকে গেই। তারপরে রাঘবের গান হয়, HMVতে অ্যালবাম হয়, সিরিয়ালের কাজ হয়। তারপরে ইটিভি, যখন ইটিভি একমাত্র সেভাবে বাংলা চ্যানেল, সেভাবে প্রাইভেট বাংলা চ্যানেল, তখন ইটিভির প্রচুর কাজ হতো, সেরা বাঙালি টেনাবাঙালি নানা রকম কাজ হতে থাকতো, নানা রকম নন ফিকশন শোজ, রঙ্গন চক্রবর্তী। এই করতে 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 লিস্ট ইজ এন্ডলেস। বড় পর্দা? বড় পর্দার সিনেমার প্রথম ছবি আমার শ্যামল কর্মকার এডিটর, যে HOD ছিলেন SRFTI, তার সিনেমা রানু বলে, চিলড্রেন্স ফিল্ম সোসাইটির ফিল্ম। তারপরে সুভদ্রর ছবি করি, তারপরে শেখর দাস পরপর 3টে ছবি করি, মহুলবনী সেরেন, ক্রান্তিকাল আর কালের রাখাল। তারপরে দেওয়া ওয়াজ এ লং গ্যাপ, কারণ আমি তখন টেলিভিশনটা ছাড়তে চাইছিলাম। কেন? টেলিভিশনটা না ছাড়লে সিনেমায় পুরোটা ঢোকা যাবে না। তারপরে এক বছরের একটা ফ্লাক্স, একটা পিরিয়ড চললো। তারপরে তখন থেকে আমার অ্যাস্ট্রোলজিতে একটু ইন্টারেস্ট, এবং এই গ্রহ, তারা, নক্ষত্র, সময়, নিউমোলজি সব কিছু করে। তারপরে নামটাও আমার বদলালো, আগে একটা অন্য নাম ছিল আমার, সব কিছু নিয়ে। তারপরে লেছক্কা হ্যাপেন্ড, রাজ। তার আগে রাজের আমি টেলিফিল্মের মিউজিক করেছি। এইসব হওয়ার পর তারপরে লেছক্কা হওয়ার পর আস্তে আস্তে 2015, 16, 17 অবধি তো মানে সঙ্গীত সময় দেয়নি আর কি, পরপর 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 পরপর। তারপরে আবার একটু লাল পিরিয়ড এসছে, টাইম চেঞ্জিং, ইন্ডাস্ট্রি ইকোনমিক্সগুলো চেঞ্জ হচ্ছিল, তারপরে সাউন্ডও চেঞ্জ হচ্ছিল। তারপরে তো কোভিড এলো, তারপরে আবার এখন, আর তখন আমিও একটা শিফট করার, আমি ভাবছিলাম সিনেমা বানাবো, নিজের কিছু গল্প বলার ইচ্ছা আর কি, এই নিয়ে চলছে আর কি। জীবন তো খুব ঘটনাবহুল নয় আমার জীবন। ঘটনাবহুল জীবন নয় বলছেন আপনি, অ্যাকচুয়ালি ঘটনাবহুল। একটা মানুষ, আপনি খুব ভালো গান করেন, সেটা যেমন একটা দিক। আপনি ভালো গান বানান, আপনি সিনেমা বানান, ঘটনাবহুল নয় কেন বলছেন? এটা ওল্ড এজ হোম যেদিন বানাবো সেদিনকে বলবো ঘটনাবহুল। এটা তো একটা মানুষের উইশ না, ওয়ে, সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। না পূর্ণ হলেও, মানে আমার কাছে এটা ঘটনা নয়, এটা কিন্তু খুবই সেলফ অয়েলিং একটা প্রসেস। আমি এই সেবাটা দেখতে পাচ্ছি না, আমাকে সেবাটা দেখতে হবে, ফিল করতে হবে। মানে আপনি সেবাটাকে ঠিক ওইভাবে ভাবছেন, এভাবে ভাবছেনই না। মানে আপনার গান থেকে মানুষের কতটা হেল্প হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই ভাবছেন না। সেটা ঈশ্বরের কৃপা, এটা সেবা নয়। আমি তো সেটা করছি না, আমি তো পয়সার বিনিময় করছি। আমি কি একজনের মাথা ব্যথা কমে যাবে বলে খালি গানটা করে দিচ্ছি? আমি তো প্রত্যেক দিন রেট বাড়াচ্ছি। তাহলে আমার সেবাটা হলো কোথায়? আমি তো নিজ সেবা করছি। এভাবে কতজন ভাববে? খুব কমজন মনে হয় ভাবেন এভাবে। আমি যেদিন একটা এই অর্থ থেকে অল্প অল্প করে সঞ্চয় করে কিংবা কোনোভাবে জোগাড় করে, এখন 10 জনকে নিয়েও একটা সংসার বাঁধতে পারবো, তাদের মুখে হাসি ফোটাতে পারবো, যদি ঈশ্বর চান, যদি সময় চান, কৃতিত্ব আমি নিশ্চয়ই কলার পারবেন, তুলে বলবো নিশ্চয়ই আই হ্যাভ পারবেন। ডান ইট। এখনো পর্যন্ত করেছি, তার বিনিময়ে অর্থ নিয়েছি, অর্থ পাচ্ছি, অর্থ নিচ্ছি এবং বাড়াচ্ছি রোজ। সেবা আমার কাছে নয়।
একদম অন্যরকম ভাবনা চিন্তা, এর পেছনের কারণটা আমি অবশ্যই খুঁজবো, আপনার স্পিরিচুয়াল সাইডটায় আমরা অবশ্যই যাব। কিন্তু আমি একটু তার আগে জানতে চাইবো দাদা, এই যে সঙ্গীতের এই জার্নিটা, এটার পর হঠাৎ করে সিনেমা বানানো, এই ট্রানজিশনটা কেন হলো? সিনেমা ইজ দ্য অনলি ফর্ম যেটার মধ্যে সব কটা ফর্ম আছে। আমি সেই ফর্মটাতে একবার ভেঞ্চার করতে চাই। এটা নেশা, এটা নেশার মধ্যে। সিনেমার মধ্যে আলো আছে, আধার আছে, রূপসজ্জা আছে, সাজসজ্জা আছে, সঙ্গীত আছে, ছন্দ আছে, ছন্দপতন আছে, রং আছে। সব কিছু একসঙ্গে করতে হচ্ছে তো। ভালো তো, চেষ্টা করি না, চেষ্টার বাইরে তো কিছু করতে পারবো না। এই যে ধরুন আপনি যখন গান বানাতেন, মিউজিক ডিরেকশনটা আপনি করতেন, তখন কি আপনার কখনো মনে হয়েছে যে এই গানটা একটু অন্যরকম হলে ভালো হতো? সেটা মনে হয়, সেটা যে হয় না সেটা নয়, কিন্তু সেটা আমি না সব ডিরেক্টরকে সুপারসিড করার কথা ভাবি না কখনো। ডিরেক্টর ইজ দ্য সুপ্রিম বস। ওর সঙ্গে আমার বাজেট নিয়ে ঝগড়া হতে পারে, ক্রিয়েটিভ কলে আমি কোনো দিন বলি না যে এটা করো না। ওই একমাত্র লোক যে পুরো সিনেমাটা একবারে দেখছে, ভালো খারাপ দারুণ সেটা সময় বলবে, আবার সময় বলবে। আই এম নোবডি টু জাজ ইট। কিন্তু যে পুরোটা দেখছে তার সঙ্গে বেশি তর্ক করো না, ভুল হবে তর্ক করাটা। কখনো কি তর্ক হয়নি? তর্ক হয়নি, বোঝার চেষ্টা করেছি, তর্ক হয়নি। আমার কোনো ডিরেক্টররা বলতে পারবে না, হয়তো এইটা কেন করছো, এটা করো না, বাজেট নিয়ে ক্যাটক্যাট করি, কিন্তু আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ডে যখন চেক হয় এখানে মিউট মিউট, কোনো ডিসকাশন করি না আমি। মিউট মানে মিউট, ডিরেক্টর বলেছে মিউট, বাকিটা উনি বুঝে নেবেন। হ্যাঁ, মানে আপনি এত ভালো ভালো গান বানানোর পরও যদি ধরুন আপনি এই ভাবনাটা রাখেন, সেটা দেখে তো শেখার আছে যারা এখন কাজ করতে আসছেন তাদের। ডিরেক্টর, ফিল্ম মেকিং ইজ এ ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টরকে কন্ট্রোলেট করো না, তাতে প্রথম যার ক্ষতি হবে সেটা হচ্ছে সিনেমাটা। আর সিনেমাটা যদি ঠিক না হয়, তুমি সঙ্গীত করে ঘুঁচু হবে তোমার, ইফ ইউ আর মেকিং মিউজিক ফর দ্য ফিল্ম। কিন্তু এমন মুভিও তো আমরা দেখেছি যেখানে ধরুন সিনেমাটা হয়তো ফ্লপ, কিন্তু সেই গানগুলো আজও আমাদের কানে বাজে। হ্যাঁ, কিন্তু সেখানেও কিন্তু সিনেমাটা ফেল করে গেল। সেটা এবার, এটা খুব রেয়ার ওকেশন, কিন্তু ওই গানও ভালো, সিনেমাও ভালো, সেগুলো দেখুন আরও অনেক দীর্ঘস্থায়ী, অনেক দীর্ঘমেয়াদী হয়েছে। এক্সাম্পলস কেন, এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস। কিন্তু জেনারেলি একটা, ওয়েন ইউ আর ওয়ার্কিং অন রিগার্ডিং সিনেমা, ডিরেক্টরের সঙ্গে কি আলোচনা হবে না? আলোচনা নিশ্চয়ই হয়, এখানে এটা বন্ধ করে কি এখানে এটা করতে পারি, কি মনে হচ্ছে তোমার? কারণ আমাকে তো অপশান দিতে হবে, আমি তো দোকান খুলেছি। হ্যাঁ, উনি এই রঙটা নেবেন না ওই রঙটা নেবেন, আচ্ছা আরেকটা রঙ আছে দেখুন তো এটা। এভাবে শিল্প হয়? শিল্প ভাবলেই শিল্প, আর শিল্প না ভাবলেই শিল্প নয়। শিল্পই তো করছি, কিন্তু আমাকে অপশানটা দিতে হবে না, সেটাও তো শিল্প। কোথাও কি কম্প্রোমাইজ করতে হয় যখন? কম্প্রোমাইজ তো করতে হয়, কিন্তু কম্প্রোমাইজ তো ডিরেক্টরও করছে। ডিরেক্টরের কাছে যদি আরও 5 টাকা বেশি থাকতো, ডিরেক্টরও আরও হাত বেড়ে খেলতো। প্রডিউসার যদি আরও 5 টাকা বেশি দিতে পারতেন, তাহলে পুরো জিনিসটা আরও বড় হতো। আমরা তো ছোটো মার্কেটে কাজ করি, আর কিছু কিছু সবসময় আমি মিউজিক ডিরেক্টর বলে আমি ঠিক এরকম তো মানে নেই, আমি তো ভুল ভাবতে পারি, আমি তো কমপ্লিটলি এটা রং ইন্টারপ্রিটেশন করতে পারি। আমরা যখন ছোট ছিলাম হয়তো খানিকটা, যতজন সিঙ্গার ছিলেন হাতে গোনা যেত হয়তো, বসলে অনেকেই ছিলেন কিন্তু তাও হয়তো হাতে গোনা সম্ভব ছিল। বর্তমানে সেটা হয়তো পসিবল আর নয়। আপনারা সিলেকশনটা কিভাবে এখনো করেন? হাতে গোনা। সত্যি কি তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এত রিয়ালিটি শো আসছে, এত ঠিক আছে। সিঙ্গার আসছে, there is a difference between a singer and a crooner. You have many crooners now. Singers are always very handful in number.
অনেকে দুঃখ পাবেন তো এটা শুনে। তাদের সুখী করতে আমি কি করতে পারি আমাকে জানালে আমি চেষ্টা করব। সত্যি আপনার মনে হয় এই যে আমরা দেখি, ধরুন রিয়েলিটি শো এর কথা যখন বললাম, আপনিও এখন যুক্ত রিয়েলিটি শো এর সঙ্গে, এত ছেলেমেয়েরা এত দুর্দান্ত দুর্দান্ত গান করছে, একটা সার্টেন টাইমের পর তারা হারিয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে আপনার কি মনে হয়? প্রথমত রিয়েলিটি শোতে যখন একটা নতুন বাচ্চা গান গাইছে, এক তো সেটা একটা মাউন্টিং হচ্ছে, তার একটা স্টেজ মাউন্টিং আছে, তার একটা লাইট মাউন্টিং আছে, তার একটা কস্টিউম মাউন্টিং আছে, প্লাস সর্বোপরি তারা যে গানগুলো গাইছে সেগুলো এস্টাবলিশড হিট গান, এবং সেগুলোকে গিয়ে বিরাট পপুলার করেছেন কোনো বিরাট বড় সিঙ্গার। তাহলে সেই গানটা যখন গাইছে, ইন 99% অফ দ্য কেসেস দ্য নিউ কামার্স আর ইমিটেটিং দেম। এবার সোনু নিগমের গানটা সোনু নিগমের মতো করে গাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ওইভাবে হচ্ছে বলেও শুনতে দারুণ লাগছে। স্বতন্ত্রতা কোথাও হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, ওই গানটা, ওই একটা নতুন গান দিয়ে দিন, নতুন গান দিয়ে এটা এস্টাবলিশ করুন নিজের। তো ওই জায়গাটা আরেকটু শিখতে হবে সবাই। আসলে রিয়েলিটি শো এর পরে তো শো পাওয়াটা খুব ইজি হয়ে যায়, অ্যান্ড শো ইজ ইজি মানি এবং লিকুইড মানি, তখন আর শেখার দিকে মনটা থাকে না। তার মানে আপনি বলছেন যে এই যে ইজি মানিটা চলে আসছে, শোগুলো পেয়ে যাচ্ছে তারা, তার জন্য তাদের গানটার দিকে নজর কমে যাচ্ছে, শেখার দিকে নজর কমে যাচ্ছে। ডিসিপ্লিন, দ্য আর্ট, দ্য ফর্ম। আপনি যত শিল্পের কাছে যাবেন শিল্পে আপনার কাছে আসবে। আপনি শিল্পকে যতটা বিপণনের কাছে নিয়ে যাবেন শিল্প আপনার থেকে দূরে চলে যাবে, বিপণনটা কাছে এসে যাবে। দাদা, রেওয়াজের কথাটায় যদি একটু আসি, আমাদের ছোটবেলায় দেখতাম বলা হতো যে যত রেওয়াজ করবে তত ভালো। তো এখন অনেকে বলেন যত রেওয়াজ করার দরকার নেই, যার গায়কি নিয়ে জন্মায় মানুষ। আপনি কিভাবে দেখেন? এটা আমি তো গায়ক নই, আমি জানি না। এটা যারা বলেন, যারা বড় বড় মানুষ তারা বলেন, এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি একটাই কথা বলতে পারি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, বিদ্যায় নয়, রেওয়াজে খালি গলা তৈরি হয় না, রেওয়াজে মৌনও তৈরি হয়, মনেরও একটা রেওয়াজ লাগে। এটা অনুশাসন বলেও একটা ব্যাপার আছে। রেওয়াজ কথাটার মানেই তো করা নয়, কিংবা টুং টুং করা নয়। রিওয়াজ, তার মানে রিওয়াজ কথাটার মানে কি? ইট ইজ আ প্রসেস, ডিসিপ্লিন। ইট ইজ যে আমি 1.5 ঘন্টা একটা জায়গায় বসে থাকলাম, দ্যাট ইন ইটসেলফ ইজ আ রিওয়াজ। কিছু করতে হবে না, আপনি 1.5 ঘন্টা মোবাইলটা ছেড়ে আজকালকার দিনে একটা জায়গায় চুপ করে বসে থাকুন 1.5 ঘন্টা চুপ করে। তাও তো আপনাকে একটা সুর সাথ দিয়ে দিচ্ছে, আপনার মাইন্ডটা ট্র্যাভেল করতে পারছে। আপনার মাইন্ডটা ট্র্যাভেল করবে না, আপনি বসে থাকুন 1.5 ঘন্টা, দেখি 8 ঘন্টা বসুন না, 1.5 ঘন্টা তো ইজ এ টু বিগ থিং। 15 মিনিটও বড় ব্যাপার বর্তমান সময়ে। গলা করো না, তুমি রেওয়াজ করলে গলা খারাপ হয়ে যাবে, ঠিক আছে করো না। আপনিও শুনেছেন মনে হয় এরকম অনেককে বলতে। খালি সাটা লাগাও, আর কিছু করতে হবে না। রেওয়াজ কি খালি গলার হয়? দাদা, আপনি তো প্রথাগতভাবে প্রথম দিকে শেখেননি গান সেরকম, আজও শিখিনি। তাহলে কিভাবে এত কিছু কিভাবে হচ্ছে? না শিখে কি সম্ভব? শেখা মানে ওইভাবে কোনো টিচার রেখে শেখা নয়, কিন্তু সবার কাছ থেকে শিখতে হয়, সবার কাছ থেকে সবসময় শিখতে হয়। সবচেয়ে বড় চোখ কান খোলা রাখলে এবং সুন্দর জমিতে পা থাকলে জীবনই শিখিয়ে যাবে। এবং বিভিন্ন মানুষের কাজ শুনতে হয়, সংস্পর্শে শেখা হয়। আর তারপরে আমরা যে সময় বড় হচ্ছি সে সময় ইউটিউবটা অনেকটা এসে গেছিলো, ইউটিউবের জায়গাটা, ইনিশিয়েশনটা সেখান থেকে ইউটিউব দেখে দেখে অনেকটা শেখা। তারপরে শোনার ওপরে কোনো শেখা নেই, যত শুনবেন তত শেখা হবে, যত শুনবে তত শেখা হবে। কাদেরটা শুনতেন বেশি গান? এরকম কোনো নেই। আমি তো আর ডি বর্মনের অন্ধভক্ত, হৃদয়নাথ মঙ্গেশকর, সলিল চৌধুরী,
এস.ডি. বর্মন, মদন মোহন, দেশের বিদেশের ক্লাসিক্যাল মিউজিক নিখিল বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খাঁ সাহেব, মানে কার কথা বলবো। এবং কাকে বিভিন্ন- বাদ দেবেন আর কি? আমার শুনতেই ভাল লাগে, আমার শুনতেই মানে মানে যখন যেটা মনে হয় এটা টানা শুনেই যাই। দিনে 7-8 বার শুনলাম, 10 বার শুনলাম, আবার পরের দিন সকালে উঠে শুনলাম। এবং আমি এটাই ভাবি, এটা যদি আমি বাজাতে পারতাম, এটা যদি আমি গাইতে পারতাম, এটা যদি আমি বানাতে পারতাম। আমার কাছে ওটা অ্যাসপিরেশন নয়, ওই কলারটা তোলা নয়। আমি ওই এনি সং মেকিং, এনি ফিল্ম মেকিং, এনি পেন্টিং or any carpentry or even making a car, সৃষ্টি তো সৃষ্টির নিজস্ব একটা উল্লাস আছে। সেই উল্লাসটা যত না বাইরে হয়, ভেতরে বেশি হয়। সেই উল্লাসটাতে আমি আনন্দ বোধ করি। দাদা, আপনি যে বললেন যে কোনো মিউজিক আপনার ভালো লাগলে আপনি শুনেই যাচ্ছেন, কন্টিনিউয়াস শুনছেন, আমরা যেটা বলি লুপে ফেলে শোনা, আমরা যেরকম বলি, তো সেক্ষেত্রে সেটার কোনো রেশ থেকে যায় না যখন আপনি কিছু সৃষ্টি করছেন তার মধ্যে? থাকতেই পারে। কারোর বাবার সম্পত্তি নয় কোনো সুর। এটা তো দারুণ বললেন। 7টা সুর 12টা স্বর কারোর বাবার সম্পত্তি নয়, মিলে যাবেই। কোথাও না কোথাও গিয়ে মিলবে। আপনি যদি মেলানোর মন নিয়ে বসেন তাহলে মিলে যাবেই। আর যদি বাকিটা ছেড়ে দেন, দেখবেন মিলবে না। আনন্দটা পাবেন, অশ্রুটা পাবেন, দুটোই তো দিক। এক নয় আনন্দ পাবেন, নয় অশ্রু পাবেন। আমি একটা প্রশ্ন জানতে চাইবো, মানে প্রশ্ন আপনাকে করব, জানতে চাইবো। অনেকে বলেন শুনি যে কষ্ট নাকি সৃষ্টি করতে সাহায্য করে, এটা কি সত্যি? আপনার কখনো মনে হয়েছে? আপনি তো মা, আপনার থেকে ভালো কে জানে। এটা তো একটা আলাদা প্রসেস দাদা। আমি না। আপনার ওই শিল্প নিয়ে আমি জানতে চাইছি। একই প্রসেস। আপনার হয়তো উদরে ব্যথা করেছিল, আমার হয়তো মস্তিষ্কে ব্যথা করে, বুকে জ্বালা ধরে। জীবন থেকে কোনো ইনসিডেন্ট নিয়ে কখনো গান বানিয়েছেন? সেগুলো একান্তই ব্যক্তিগত। তার মানে বানিয়েছেন। হ্যাঁ, কেন বানাবো না? জীবনই তো সবসময়, জীবনই তো সুর দিচ্ছে। আমি তো বারবার প্রথম থেকে তাই বলছি, জীবনই কথা দিচ্ছে। কথাগুলোকে ছন্দে ফেলা হচ্ছে কারণ যাতে লোকের মনে রাখতে সুবিধা হয়। আপনি যেটা বলছিলেন যে একটা পুরুষের জীবনে একটা মহিলার মোটিভেশন ফ্যাক্টর থাকতে পারে, সেটা সাময়িক। আপনার জীবনে এই ফেজ? নিশ্চয়ই প্রেম এসছে, প্রেমে নিজেকে বিরাট শাহরুখ খান মনে হয়েছে, কিন্তু সেটা সুরের জায়গায় হয়তো অনুভূতি তৈরি করেছে, হিরো তৈরি করেনি। কিন্তু ঘর বাঁধা হলো না কেন? ও ডেকোরেটরের লোককে ডেকেছিলাম, বৃষ্টির জন্য আসতে পারেনি। এড়িয়ে যাওয়া হলো? আপনি তো বাঁধার কথা বলেছেন। আমি তো ঘরেই থাকি। আমার মা আছে, মাসি আছে, ভাই আছে, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, আমার দাদা আছে, বৌদি আছে। আমি তো জীবন ঘরেই থাকি। সঙ্গী। সবসময় সঙ্গী থাকবে এরকম কোনো ব্যাপার আছে? সবার কি সঙ্গী হয়েছে? হয়তো গত জন্মে অনেক বেশি সঙ্গী ছিল, এবছর এবার মাইনাস, মানে ব্যালেন্সিং আউট দ্য ইকুয়েশন। মনে হয় না কখনো? এখন মনে হয় না। মনে হয় না? সবাই তো বলেন যে এটা নাকি একটু বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন বেশি মনে দারুণ হয়। লাগে আমার একা থাকতে। একাকিত্বটা একটা অভ্যেস, কিন্তু নেশা, নেশা। অভ্যাস না। অভ্যেস তো বটেই দাদা, অভ্যেসের পরের স্টেপ নেশা। নেশায় পরিণত হয়েছে এখন। আমার ভালো লাগে একা থাকতে। কিন্তু আপনি আর একা কোথায়? আপনি তো সবার সঙ্গে। আপনার বাচ্চারা? 3টে বাচ্চা আছে, ওরাও আমার সাথে কথা বলে, ওদের সঙ্গে আছে। ঠিক আছে। ওই যে অনুপম বলে গেছে না, সব পেলে নষ্ট জীবন। কেউ কেউ তো 7-8টা বিয়ে করছে, কাউকে তো কম্পেনসেট করতে হবে। আপনি যাই করুন, পৃথিবীর জল আর স্থল তো একই মাপে আছে। সেই দায়িত্বটা আপনি নিয়েছেন? আর তো ও তো দায়িত্ব নিয়েছে 7-8টা বিয়ে করার, তাকে তো বলছেন না। সামনে পেলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ, এরকম কাউকে পেলে বলবেন। সেই দায়িত্ব কি আপনি নিয়েছেন?
বিয়ে করলে দোষ নেই, না করলেই দোষ। না না, দোষ নয়। এটাও সামাজিক একটা ট্রেনিং, হ্যাঁ, এটা একদমই তাই, মাইন্ডসেট, একদম মাইন্ডসেট। এটা মাইন্ডসেট। আমরা ঘুরে ফিরে কখনো না কখনো এটা জিজ্ঞেস করেই ফেলি, তাই না? মানে এটা হয়তো পডকাস্ট নয়, পডকাস্টের বাইরেও আমাদের নর্মাল জীবনে সেখানেও আমরা জিজ্ঞেস করেই ফেলি। হাজব্যান্ড ওয়াইফ দারুণ প্রেম, একটা ঘরে 3 দিন বন্ধ করে রেখে দিন, তারপরে দেখুন মারামারি মজাটা কি। কাটাকাটি হবে। আর তারপরে মুখ দেখবেন একে অপরের। অ্যাকচুয়ালি তাই। দাদা, আমরা এবার একটু আপনার স্পিরিচুয়াল সাইডটায় যাই, যেটা আমি যেটা বুঝলাম যে আপনি অকাল্টের দিকে আপনার একটা ঝোঁক রয়েছে এবং আপনি চর্চা অকাল্টের করেছেন। দিকে খুব একটা ঝোঁক নেই, ভূতের ভয় পেতাম তো ছোটবেলায়, তো অকাল্টের দিকে খুব একটা ঝোঁক নেই, কিন্তু একটা শক্তি এবং একটা অবিনশ্বর একটা এনার্জি, যেটা আমাদের ওপরেও আমাদেরকে কিছুটা রেগুলেট করে, কন্ট্রোল করে, সেটাতে মানি, সেই এই অবধি, এবং সেটাকে বিশ্বাস করি। এবং যেহেতু আমি দীক্ষিত, তো সেই জায়গা কোথা থেকে থেকে নিয়েছেন দীক্ষা? সীতারাম কান্নার ঠাকুর, তো আমার সেইটাকেও একটা চোখ খোলার একটা জায়গা। তো সব দিক থেকে মিলিয়ে আত্মা অবিনশ্বর, আধ্যাত্মবাদও অবিনশ্বর, এবং ওটাই তো আলটিমেট রুট, যেখানে আপনাকে গিয়ে মিলে যেতে হবে, মোহনা। ওটাই আলটিমেট লক্ষ্য আমাদের। মানে আমিও ভগবানে বিশ্বাসী, আমি এবং আমার বাবা এই যে বসে রয়েছেন এখানে, আমি ওনাকে বিশ্বাস করি, মাকে বিশ্বাস করি। আমার কাছে তারা শক্তি। তো আপনি মানে ঈশ্বরের কোন রূপটার দিকে একটু বেশি আপনার ভালোবাসা? ঈশ্বরের রূপ তো আমরা দিয়েছি, হ্যাঁ, একদমই আমরা দিয়েছি, আমরা নিজেদের মতো করে গড়ে নিয়েছি। ঈশ্বরের রূপের থেকেও ঈশ্বরের রূপ তো আমিও, ঈশ্বরের রূপ আপনিও। ফেথ, আমার কাছে ঈশ্বর মানে হচ্ছে ফেথ। তার মানে সেরকম কোনো নিশ্চয়ই আমি যেহেতু দীক্ষিত, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, সেখানে আছি, কিন্তু আমি বজরংবলীকেও মানি, মা দুর্গাকেও মানি, শক্তিকেও আরাধনা করি, মহাদেবকেও মানি, কিন্তু আমার কাছে এরা সবাই মিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফেথ, বিশ্বাস। ভরসা এবং বিশ্বাস। ভরসা করলে হয়তো কখনো কখনো মানুষ ঠকে, অনেক সময় সেই ঠকাটার পেছনেও একটা কারণ আছে, সেটার পেছনেও একটা ফেথ আছে। সত্যি তো তাই, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি যদি বিশ্বাস করতে পারি তাহলে সব আছে, না করলে কিছুই নেই। কিন্তু দাদা, আপনি যখন ধরুন ওই মাঝের ফেজটা বলছিলেন, যেখানে আপনি অ্যাস্ট্রোলজির দিকে একটু ঝুঁকেছিলেন, নিউমেরোলজি সম্বন্ধে একটু পড়েছিলেন, তখন কেন মনে হয়েছিল এগুলোর কথা? ভাল লাগে, এখনও পড়ি আমি। হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি হাতে। হ্যাঁ, আংটি পড়া আর পড়াশোনা করা তো এক নয়, কিন্তু পড়ি আমি। পড়াশোনা করেন? হ্যাঁ, পড়াশোনা করি, আমার ভাল লাগে অ্যাস্ট্রোলজিটাকে, হাউ প্ল্যানেটস, মানে প্ল্যানেট কীভাবে কথা বলে সেটা আমি দেখি বসে বসে। সবটা হয়তো জানি না, কিন্তু হয়তো না জানিই না, কিন্তু প্ল্যানেট কথা বলে। বলে? প্রমাণ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা যারা যারা একটু ঠান্ডা মাথায় ফলো করবে, দেখবে কথা বলে, মানে ছোট ছোট চেঞ্জেসে কথা বলে, বড় বড় ছেড়ে দিন। অনেক সময় বলা হয় যে ভগবান কানেক্ট করেন মিউজিকের সঙ্গে, ঈশ্বর কানেক্ট করেন মিউজিকের সঙ্গে। কখনো ফিল হয়েছে? অনেক কম্পোজিশন করার সময় আমার চোখ থেকে ধর ধর করে জল বেরিয়েছে, তার মানে তো ঈশ্বর কানেক্ট করে দিয়েছে। ওই এনার্জিটার সঙ্গে কানেক্ট হয়ে গেছে। অনুভূতিটা সে সময় চোখ দিয়ে জল পড়া ছাড়া? ছেড়ে দে মা, এবার আমাকে এবার রেহাই দে, আরও বেটার কাজে নিয়োজিত করো। যদি সত্যিই তোমার কৃপা হয়, তাহলে যেন মানুষের সেবা করতে পারি, জীবের সেবা করতে পারি। এইটা খালি ওই যে বললাম, এটা সেবা নয় আমার কাছে, এটা আমার কাছে জীবন অতিবাহিত করার, আমার জীবনে চলার একটা মাধ্যম, এবং যেখান থেকে আমি উপার্জন করি, এটা আমার কর্ম, এটা সেবা নয়। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেবা হয়ে যাচ্ছে, সেটার কারণ একটা
আধ্যাত্মিকতার পথ সেখানেই মিশে গেছে, কিন্তু সেটা সেবা নয়। উনি যদি আমার নিবেদনে কণামাত্র সন্তুষ্ট হন, কিংবা যখনই হন, যদি হন, তাহলে যেন আমাকে আরও বড় সেবার দিকে নিয়োজিত করতে পারেন, এইটুকুনি আমার আবেদন থাকতে পারে, আর কিছু তো নয়। আমি সারা জীবন সঙ্গীত করে মরতে চাই না। কি করতে চান? সেবা, কিভাবে? বাচ্চাদের সাথে থাকবো, বুড়ো বুড়িদের সাথে থাকবো, তাদের সঙ্গে গান শোনাবো, তাদের কাছে গান গেয়ে শোনাবো, তাদের সঙ্গে করব, তাদের দেখাশোনা করব। অনেকে কেউ নেই তাদের, আমারও কেউ নেই, আপনারও কেউ নেই, বাকিটা বানিয়ে নেওয়া হয়েছে। এভাবে ভাবলে তো আমরা সত্যিই সবাই একাই, একা এসেছি, একাই যাব। যখন আপনার দেওয়ার ক্ষমতা চলে যাবে, তখন আপনি রিয়েলাইজ করবেন যে আপনি সত্যি একা। একাকিত্বটা কখনো কখনো ভালো লাগে, একাকিত্ব কখনো কখনো কাঁদায় মানুষকে। আমায় কাঁদায় না, আপনাকে সৃষ্টি করায়। নট নেসেসারি। আমাকে খুব ভালো ঘুম পাড়ায়, আমার দারুণ লাগে ঘুমাতে, পাখা ঘুরছে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। আর কি ভালোবাসেন করতে অবসর সময়? চা খেতে, সিগারেট খেতে, এপাশ ওপাশ ডিগবাজি খেতে, আমার বাচ্চাদের সঙ্গে ল্যাদ করতে, আর নানা রকম জিনিস শুনতে, একটু পড়তে, এই করতে। রিসেন্ট টাইমে কার কার গান শুনছেন? আমি এখন ওই গুস্তাখ ইশক বলে একটা সিনেমা আসছে, আমি বিশাল ভারদ্বাজের খুবই একজন আর্ডেন্ট ফলোয়ার। ওই অ্যালবামে 2টো গান বেরিয়েছে, একটা অরিজিৎ গেয়েছে, একটা পাপন আর শিল্পা গেয়েছে। এই 3জনই আমার খুব পরিচিত বলে নাম ধরে বললাম, অন্যভাবে নেবেন না। তো ওই 2টো গান শুনছি। আপনি অরিজিৎ সিং এর কথা বললেন, ওনার সাথে আপনার ভীষণ ভালো সম্পর্ক। প্র্যাকটিক্যালি মানে অনেস্টলি যদি আমি বলি, আমি আই থিঙ্ক একমাত্র ওনারই ফ্যান, আমি আর কারো ফ্যান নই, এই একমাত্র এনার ফ্যান। আই থিঙ্ক ওনার ফ্যান। তো মানুষটা কেমন? দারুণ। এর বেশি বলতে গেলে অনেকটা বলতে হবে। একটু বলুন। হি ইজ আ ওয়ান্ডার, নট ইভেন ওয়ান্ডারফুল। মানুষ তো ওনার মানে ধরাছোঁয়াই নাগালের বাইরে। সেটা কি ও ইচ্ছা করে করেছে? ও যেখানে ওর খ্যাতি, কিংবা যেখানে ওর মানুষের ওর প্রতি অনুরাগ গেছে, ও ইচ্ছা করে করেছে? ও তো মানুষের মাঝেই থাকতে চায়, ও রোজ বিকেলবেলা খেলার মাঠে খেলতে চায়, ওই নিজের খেলার মাঠ বানিয়ে নিজে, যেখানে ওর ওর প্লাস ওর বাড়ির লোকজনরা খেলে, রোজ খেলে, তো এটাই থাকতে চায়। কিন্তু মানুষ কি ওকে ছবি, সেলফি, সই, এই জামা ধরে টানবে, হাত ধরে টানবে, এবং সেইটা করতে গিয়ে আরও 200-300 মানুষের মধ্যে একটা কমোশন তৈরি হচ্ছে। ও নয় বেরিয়ে গেল, ওদের মধ্যে তো একটা ফ্রিকশন হচ্ছে। অরিজিৎ ইজ আ ওয়ান্ডার, ইটস নট ইভেন ওয়ান্ডারফুল। আপনার সঙ্গে এত ভালো সম্পর্কটা হলো কি করে? অরিজিৎ জানে। অরিজিৎকে প্রশ্ন করলে অরিজিৎ বলবে, ইন্দ্রদীপদা জানে, আমি জানি না। ওনাকে পাওয়া গেলে তো প্রশ্ন করব, কোনোদিন পাওয়া গেলে অবশ্যই এই প্রশ্নটা আমি করব। অরিজিতের বোধহয় সর্বসাকুল্যে 4-5টা ইন্টারভিউ আছে। কারণ ওর একটাই বক্তব্য, যেটা আমারও বক্তব্য, কিছু বলার নেই, এখনো পর্যন্ত কিছু করিনি যে এত কিছু বলবো। আমাদের তো অনেক কিছু শোনার থাকে। না, আমার তো বলতে ইচ্ছা করতে হবে, আমাকে তো বলতে ইচ্ছা করতে হবে। আপনাদের শোনা থাকতেই পারে, আমাকে তো বলতে ইচ্ছা করতে হবে, আমার তো বলার মতো মনে হতে হবে যে আমি এটা করেছি, আমি বলি গিয়ে। বলার মতো কাজ করলে নিশ্চয়ই মানুষই বলবে, আমাকে বলতে হবে না। হ্যাঁ, আপনি তো সেই ভাবনায় বিশ্বাসী। মানুষ বলবে, আমাকে বলতে হবে না। কৃষ্ণ এমন রাস খেললেন যে আমরা এত বছর পরেও খেলে যাচ্ছি, এত বছর বাদে বলেও যাচ্ছি। হ্যাঁ, তাহলে এরকম কিছু করতে হবে না? সেই জায়গাটা ক্রিয়েট করতে হবে, সেই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। ক্রিয়েশনটা তো আবার
তাঁর হাতে, চেষ্টাটা করতে হবে। আপনি সময়ের কথা বারবার বলছেন দাদা, মহাকালে বিশ্বাসী? নিশ্চয়ই, কাল মহাকালকে বিশ্বাস করতে হবে না? গেছেন উজ্জয়নে? না যাইনি, যাবো, ইচ্ছা আছে। আমারও ভীষণ ইচ্ছে, এবছর ডিসেম্বরে যাওয়া যায় কিনা দেখি। মহাকাল, কাল মহাকাল সময় নিশ্চয়ই, সৃষ্টি থাকলে তার ধ্বংস থাকবে, জন্মাইলে মরিতে হইবে। মৃত্যুই তো চিরসত্য। জন্ম, জন্মের পর মৃত্যু, ওটাই তো আলটিমেট লক্ষ্য আমাদের। জন্মটাও সত্যি, অবশ্যই অবশ্যই। বিকজ আই এম বর্ন, আই উইল ডাই। ইফ আই এম নট বর্ন, আই ক্যানট ডাই। সো জন্মটা প্রথম সত্যি। তারপরে কি বলবো, জন্ম মৃত্যু বিবাহ, হ্যাঁ, তো মধ্যিখানে বিবাহটা জুড়ে দিয়েছিল, ওটা নিশ্চয়ই পণ্ডিত, ওই ব্রাহ্মণ পণ্ডিতরা যারা বিয়ে দিত তারা জুড়েছিল। জন্ম আর মৃত্যু এই দুটো আলটিমেট ট্রুথ, বাকিটা সবই ভেরিয়েবল কম্পোনেন্ট। না, বলে তো বিয়েটাও হাতে নেই, মানুষের হাতে নেই, এটা বলে যে যেটা লেখা আছে সেটাই হবে। হ্যাঁ, সেটা তো এডুকেশনও আপনার যেটা লেখা আছে সেটাই হবে। তাহলে যদি আপনি ভাবেন দাদা, যদি প্র্যাকটিক্যালি আমরা ভাবি সবই যদি লেখা থাকে, তাহলে আমরা যাই করি না কেন আমরা তো সেই সীমানাটা ক্রস করতে পারবো না কোনোদিন। না, আর মধ্যে একটা ব্যাপার আছে, লেখা আছে 60-65%, আপনাকে ওই ক্রসরোডটা এসে দাঁড় করিয়ে দেয় আপনার লেখাটা, কিন্তু ওখানে 2-3টে অপশান থাকে, আপনি যেখানে যাচ্ছেন সেইভাবে বাকিটা গতি প্রকৃতি সেইভাবে ডিসাইডেড হয়ে যাবে। সেই ডিসিশানটা ঠিক মতো নিতে হবে, ওয়াইজলি নিতে হবে। তার জন্য শিক্ষা দরকার, তার জন্য দীক্ষা দরকার, তার জন্য আনুগত্য দরকার, তার জন্য ঠান্ডা মাথাটা বলবো না, কারণ যে বয়সের যেটা ধর্ম সেই রকম মেজাজি হওয়া উচিত। শিক্ষা, দীক্ষা, আনুগত্য, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। দীক্ষা, দীক্ষা আপনি গুরুর কাছে নাও নিতে পারেন, বাবা মার কাছে তো নিতে হবে, তারই তো পরম গুরু। আপনার বাবার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? হিট অ্যান্ড ডাস্ট, ভালো মানুষ, মেজাজি মানুষ, ভালোবাসতে নিশ্চয়ই, সন্তানকে ভালোবাসবে না? আমিও ভালো, মানে আমার বাবা, আমিও তাকে যথেষ্ট ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু একটু প্রতাপশালী লোক ছিল। প্রতাপশালী লোকরা মানে খুব লাভিডাবি তো হয় না, কিন্তু ভেতরে ওইটা ছিল। সম্পর্ক ভালোই ছিল, খারাপ সম্পর্ক যেটুকু মানে নর্মাল সম্পর্ক, সেখানে ডিপ্রেশনও আছে, সেখানে ঝড়ও আছে, সেখানে রোদও আছে, সেখানে বিকেল ছায়াও আছে, সেখানে বিকেলবেলাও আছে, সেখানে সন্ধেও আছে, সেখানে রাতও আছে। দাদা, যখন আপনি মিউজিক ডিরেকশন থেকে ডিরেকশনে চলে এলেন তখন কোনো সমস্যা হয়নি? আসিনি তো, মিউজিক ডিরেকশন তো এখনও হচ্ছে, মিউজিক কম্পোজিশন এখনও হচ্ছে। না, একটা ট্রানজিশন তো হলো, মানে এখন আপনি দুটো কাজই করছেন একটু একসঙ্গে। ডিটোর করছি, কিন্তু আমি তো মূলত মিউজিশিয়ান, মানে আমার মূল পেশা। সিনেমা বানানোটা একটা খ্যাপামো, একটা নেশা, দেখি কতদিন ধরে রাখতে পারি। সবে তো একটা সিনেমা একটু চলেছে, পরের সিনেমা দুটো না চললে প্রডিউসারও মারবে, দর্শকও মারবে। প্রথম সিনেমায় জাতীয় পুরস্কার দাদা। কে দাঁড়া? হুম। অত ভেবে তো করিনি, হয়েছে তো। ভেবে কি কেউ করে এটা জাতীয় পাবো, ওটা বিজাতীয় পাবো? অত ভেবে করে। কিন্তু বড্ড কঠিন, কিন্তু কঠিন কি? একটু কঠিন। মানসিক তো, একা মানুষের মানসিক স্তর থাকে তো, অনেকের সাথে থাকলে আপনি স্তরগুলোকে অনুভব করতে পারেন না, একা থাকলে স্তরগুলোকে অনুভব করা যায়। আর বললাম যে মানুষটা সে তো নিজের একটা পৃথিবী তৈরি করেছে, সে কেন একা, সেও মিস করে, সেও ফ্লাইট অফ আইডিয়াস হয়, তারও শারীরিক উত্তেজনা তৈরি হয়, সব কিছুই নর্মাল। এবং ওই চেয়ারটা তো কাল্পনিক ছিল, সে মানুষের ক্ষমতায় আসাটা খুবই মানে
অন্য মানুষ কতটা ভ্যালিডেট করছে তার উপরে, কিন্তু সেটা হওয়ার কথা ছিল না। কারণ অন্য মানুষ ভ্যালিডেট করার পর যে ক্ষমতাটা আসে, সেই ক্ষমতার ইনভেরিয়েবলি অপব্যবহার হয়, কিন্তু সেলফ ইনফ্লিক্টেড যে পাওয়ারটা জেনারেট করে সেই ক্ষমতার অপব্যবহার হয় না। কৌশিকদার অভিনয় ওটা তো মাস্টার রাজি ক্লাস। করালেন কি করে? ওটা আছে, কৌশিকদা আমার সঙ্গে, কৌশিক আমি বড় ভাই বলি, আমাকে ছোট বলে। হ্যাঁ, লোকে অনেক সময় গুলিয়েও ফেলে, আমি যেটা বলছিলাম আপনাকে। তো ওটা আছে, মানে ওটা আছে, মানে কৌশিকদা আমি যে ধরনের সাবজেক্ট চেষ্টা করি করতে, কৌশিকদার খুব ভাল লাগে, তাই জন্য কৌশিকদা করে। আর তাছাড়া একটা অন্য যোগাযোগও হয়ে গেছে, তো সেই জন্য হি এনজয়েস। আর ওটা আশীর্বাদ যে উনি বেশি প্রশ্ন করেন না, বলে দেন হ্যাঁ। আর প্রথম ছবিটা আই বিলিভ যে আমাকে পুরোটা সাহায্য করার জন্যই হ্যাঁ বলেছিলেন, এবং ওখানে যা উনি অভিনয় করেছিলেন ওই কারণে আমার তো দেখিয়ে দেওয়াটা ধৃষ্টতা। আমি কি কি ভেবেছি জাস্ট বলে দিয়েছি, কী কীভাবে অভিনয় করে ডিপিক্ট করতে হবে সেটা পুরোটাই কৌশিক গাঙ্গুলির করা। আমি একটা লাইনও দেখিয়ে দিইনি। আমি ওটাই জানতে চাইতাম, এরপরে আমি ওটাতেই আসতাম যে দুজন ডিরেক্টর এক জায়গায় যখন হয়ে যাচ্ছে তখন আইডিয়াটা কিভাবে আদান প্রদান হচ্ছে। আমি জাস্ট বলে দিই আমি এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে চাইছি, এটা এইভাবে, ব্যাস বাকিটা বলে দিই। তা কৌশিকদার মতো পরিচালক এবং সিনেমার মানুষ এবং রাইটার, ওর বেশি বলাটা তো আবার ভুল। গৃহপ্রবেশ, হ্যাঁ, সেখানে কি হলো? প্রবেশ করে গেলাম গৃহে, মানুষের ভাল লাগলো, তারপরে মানুষ মুখিয়ে আছে, পরের ছবিতে আমাকে পেঁদাবে না ফুল দেবে। মানুষ কিন্তু দুটো নিয়ে অপেক্ষা করে থাকে। আমিও অন্যের ছবিতে ঝোলালেই গাই 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 করবো, অপেক্ষা করে আছে। সেই অপেক্ষার জন্য কিছু মানুষ আমাকে বলছে সিনেমা করতে, ওই ফুল না এনে যদি পাটকেল আনে তাহলে আবার চলে গেলাম প্যাকেট, আবার চেষ্টা করব। অত নম্বর দেওয়া নেই, অত নম্বর দিয়ে লাভ নেই। এরপরে তাহলে একটা মুভি আসছে যেটার গল্পটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন না, তাই তো? মানে খানিকটা একটা আভাসও দেবেন না? কোনো কিচ্ছু দেবো না, আমি দিই না। শেষ মুহূর্তে আসবে সারপ্রাইজ। সারপ্রাইজের বলো না, আমি কি যে মানে আমি মানুষটাই এরকম, মানে এইভাবেই, মানে আমার কিছু মানে কি মানে ওই এইটা আসছে এটা ভাবছি ওইটা নেই আমার। আমার গৃহপ্রবেশ তো প্রেস মিটও হয়নি সারা সিনেমার, ট্রেলারের দিন প্রেস মিট হয়েছে, তার আগেও তো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিছুই হয়নি, চলেছে। আপনার কি মনে হয় না যে, লেককালী বাড়িতে একটা পুজো দিয়েছিলাম, ব্যাস। কিন্তু আপনার কি মনে হয় না কোথাও যদি আরো বেশি প্রমোশন হতো আরো বেশি চলতো? চলাটা মানুষ ঠিক করে নেবে, প্রমোশনের তো একটা লিমিট থাকবে। একটা সিনেমাতে প্রমোশন করতে গেলে খরচা হয়, সেটা তো একটা প্রডিউসারের একটা লিমিট থাকবে, একটা সিনেমার ওভারঅল বাজেট থাকবে, শেষ তো কোনো কিছুরই নেই। প্রমোশন তো এমনও করা যায় যে সিনেমা রিলিজের পরেও প্রমোশন করে যাচ্ছি, তাতে কি হয়? হয় না। ফাইনালি কন্টেন্ট উইল স্পিক, কন্টেন্ট উইল স্পিক। কিন্তু অনেক সময় দাদা আমরা দেখি অনেক ভালো ভালো ছবি যেগুলো হয়তো পরে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু যখন সেটা সেই সময় এসেছিল অ্যাপ্রিসিয়েশন পাওয়ার ছিল, সময় সেটাই ঠিক করে রেখেছে যে তুমি এই সময় পাবে না, তুমি ওই সময় পাবে। আর ভারতবর্ষে তো নিয়ম মরে যাওয়ার পর বেশি নাম করে, পশ্চিমাসলি 140 কোটি দেশ, নজর দেবেন কী করে? খুব বড় কথা, কিন্তু এটা বাস্তবে মানুষ মরে যাওয়ার পর দাম দেয়। আমরা অনেকবার পেলাম এই এক্সাম্পল, তাই না? সুবিধা তো, তার ডিভিডেন্ড দিতে হয় না। আপনি যদি আপনি বেঁচে থাকতে থাকতে যদি আপনাকে আমি স্বীকৃতি দিই, যদি মাথায় নিয়ে নাচি, তা আপনি ডিভিডেন্ড চাইতে পারেন না। মারা যাওয়ার পর করলে তো আপনি ডিভিডেন্ড চাইতে আসবেন না। ইটস এ ওয়ান ওয়ে ট্রাফিক। অন্য ভাবনা, মানে আপনি একটা অন্য থট প্রসেসের কথা কিন্তু বললেন। যদি আমরা ভাবি, ভীষণ কমপ্লিকেটেড।
প্র্যাকটিক্যালও। অবশ্যই প্র্যাকটিক্যাল। এখনকার দিনে কমপ্লিকেটেড জিনিসগুলোই আস্তে আস্তে প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। কমপ্লিকেটেড ছিল, আমরা লাইফ ওয়াজ ইজিয়ার কারণ আমাদের মাধ্যম কম ছিল, কারণ মাধ্যমগুলো অতটা ছিল না। এখন যত মাধ্যম বেড়ে গেছে তখন প্রকাশের উপায়গুলো কমপ্লিকেটেড হচ্ছে, নানা রকম হচ্ছে। ইটস এভার চেঞ্জিং টাইম, দ্য টেকনোলজি উইল টেক ওভার, নট নাও, নট টুডে, নট টুমরো, বাট ইন কোর্স অফ টাইম টেকনোলজি উইল ইট আপ। এবং সেই টেকনোলজি কে তৈরি করেছে? মানুষই তৈরি করেছে। এবং এটাই তো ভবিতব্য, এটাই তো আমাদের, আমরা আমাদের ধ্বংস করার জিনিসে আমরা বানিয়ে কলার তুলে নোবেল নিয়ে আসবো, তারপর কাঁদতে বসবো। এবার কি আছে? টেকনোলজির কথাই যখন বললেন দাদা, তাহলে একটা প্রশ্ন তো না করলেই নয়। সেটা হচ্ছে এই যে আজকে বলছে, অনেকেই বলছেন যে এখন আর গান সেভাবে তৈরি হয় না, যেভাবে আগে মিউজিশিয়ানরা সবাই একসঙ্গে মিলে গান তৈরি হতো, এখন ট্র্যাক তৈরি হয়। এটা নিয়ে আপনার কি বক্তব্য? এটার মধ্যে একটা গ্রেটার ইকোনমিক্স আছে। আগে যেটা হতো, আগে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অত হয়নি, এখন তখন দুটো ট্র্যাকই রেকর্ড হতো, তো সবাইকে পেতে হতো। তার একটা বৈশিষ্ট্য ছিল, তার একটা গুণাবলী ছিল। কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়ার সাথে সাথে বাজেটও তো কিন্তু কমেছে। বাজেট কিন্তু আগে 150, 200, 250 মিউজিশিয়ান নিয়ে কাজ হতো, তার একটা বাজেট খরচা হতো। এখন কিন্তু অতটা বাজেট খরচা হয় না। যদি আপনি দেখেন যে আগে সেই সময় হয়তো 3 লাখ টাকা হতো, এখন হয়তো 15 লাখ টাকা হচ্ছে। কিন্তু ইনফ্লেশনে যদি আপনি এটা দেখেন, তাহলে এই এই 15 লাখ টাকাতে কিন্তু ওই 3 লাখটা কিন্তু এখনকার দিনে 30 লাখ। তাহলে অনুপাতে কিন্তু অতটা বাড়েনি, খরচ কমেছে। খরচ কমেছে, বাজেট সংকুচিত হয়েছে। কিন্তু অনেক মানুষ তো কাজ হারিয়েছেন। কাজ হারিয়েছেন ইনএবিলিটির জন্যে। যারা দারুণ বাজায় তাদের কাজ আছে, এটা আমি মানতে পারলাম না। লাইভ স্ট্রিংস এখনও ব্যবহার হয়, কোরাস এখনও ব্যবহার হয়, সেতার, সরোদ, বাঁশি, বেহালা সব ব্যবহার হচ্ছে, তবলা। কে বা বসে আছে? কে বসে আছে? বিদেশে গিয়ে অর্কেস্ট্রা রেকর্ড হচ্ছে, ফরম্যাটটা বদলেছে। আপনি দুটোই দেখেছেন, দুরকমই দেখেছেন। আর দোষারোপ করার অজুহাত পাওয়া গেছে। আগেকার দিনে যদি 40টা ভায়োলিনিস্ট বসতেন, তার মধ্যে 10 জন দুর্দান্ত, আরও 10 জন ভালো, বাকি 20 জন সেই ছাঁটাইটা হয়ে গেছে। এখন আমি 20 জনকে দিয়ে 60 জনের কাজ করাচ্ছি। সেই ছাঁটাইটা যদি আপনি অন্যভাবে দেখেন, কালের নিয়মে হয়েছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পজিটিভভাবে দেখছেন আপনি অবশ্যই। তাহলে এখন কি আপনি গান একটু সিলেক্ট করে বানাচ্ছেন, মুভির কাজের দিকে বেশি নজর দিতে হচ্ছে বলে? না না না, গান বানাচ্ছি, গান আমার মূল পেশা, গান বানাবো, সিরিয়াল এর টাইটেল আছে, এসব আছে। আচ্ছা, ওটা ট্যাক্সি, ওটা মিটার ডাউন। সিনেমাটা এখন নতুন, গোপের বলি রেখা, তো নতুন গোপ রয়েছে, একটু মেনটেন করছি, ট্রিম করছি। হঠাৎ করে যদি কোনোদিন মনে হয় আর গোপ রাখবোই না, তখন সিনেমাও থাকলো না, গোপও থাকলো না। সব ছেড়ে দিতে পারবেন? সব তো ছাড়তে হবেই। সে ছাড়ার আগে আমাকে ছাড়তে হবে। সে ছেড়ে গেলে খুব বিধানাদায়ক। আপনি তো সুচিত্রা সেনের মতো কথা বললেন। সুচিত্রা সেন তো অনেক বড়, অনেক তার অ্যাচিভমেন্ট, তার অ্যাটেনমেন্ট, তার ছেড়ে দেওয়া, তার সরে থাকাটা অনেক কিছু বড়। কিন্তু এইটা খুব নিয়ম, এটা আমি এই উদাহরণটা আপনাকে আমি দিচ্ছি, এটা আমি দেখেছি। আমি তো খুব পেটুক মানুষ ছিলাম। আপনি যদি একটা পার্টিতে যান, আপনি যদি সারাক্ষণ স্ন্যাক্স নিতে থাকেন, দেখবেন যে ওয়েটাররা, যারা বেয়ারারা স্ন্যাক্স সার্ভ করছে, কিছুক্ষণ পর আপনার কাছে আসবে না। আর আপনি যদি না নেন, স্যার কিংবা আপনার সামনে ট্রেটা ঘুরতে থাকবে। এটাতে বেসিক ফিলোসফি অফ লাইফ। আপনার সঙ্গে আমার যে সঙ্গীতের সঙ্গে ঘর করা কিংবা যেটুকুন বাস, সেটার একটা সময়সীমা আছে।
এভরিথিং ইন লাইফ কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট। সেইটাকে সেই সময় ছেড়ে দিলে বন্ধুত্বটা খুব ভালো থাকবে, সম্পর্কটা ভালো থাকবে। তাহলে তো সারা জীবন অফিসে চাকরি করতে, রিটায়ারমেন্ট হতো না। অনেক শিল্পী আছেন যারা জীবনের শেষ দিন পর্যন্ত শিল্প নিয়েই থাকতে চান। শিল্প নিয়ে থাকা এবং শিল্পকে বিক্রি করে খাওয়া দুটো আলাদা ব্যাপার। আমি বিক্রি করে খাই। বিক্রিটা বন্ধ করতে হবে, শিল্পটা থাকবে সঙ্গে। দাদা, এই যে এত বছর ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছেন, অনেক বছর হয়ে গেল, 33 বছর, কি পাওয়া হয়েছে এখনো পর্যন্ত, কি না পাওয়া রয়েছে? পুরোটাই পাওয়া। যা 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 যেখানে যেখানে যতটা লেখা আছে সবটাই পেয়েছি। না পাওয়া বলতে, যদি আমি খুব ফিজিক্যালি আপনাকে বোঝাই, লতাজির সাথে কোনো কাজ নেই, কিশোর কুমারের সাথে কোনো কাজ নেই, আর গুলজারজির কথা এখনো কোনো সুর করার সুযোগ আমাকে জীবন দেয়নি। আর বাকি পুরোটাই পেয়েছি। এতটাও ভাবিনি, আমি এতটা এফর্ট দিইনি যতটা পেয়েছি। অতটা এফর্ট দিইনি। লোকে ভাবে আমি দারুণ হেভি জ্ঞানী গুণী, খালি মাথাটা মাটিতে আছে, আর কিচ্ছু না। পাটা মাটিতে আছে, মাথাটা ঠিক আছে। দাদা, শেষ প্রশ্ন এই পডকাস্টের। নতুন যারা আসছেন সঙ্গীতের জগতে, বা যারা হয়তো ভাবছেন যে সিনেমা বানাবো কখনো, তাদের কি বলবেন? শিল্পের থেকে বড় হওয়ার চেষ্টা করো না। শিল্প তোমার থেকে বড়। যে মুহূর্তে তুমি শিল্পের থেকে বড় হয়ে যাবে, শিল্প কিন্তু তোমায় ছেড়ে চলে যাবে, আর কোনো দিন আসবে না। বাকি রাস্তাটা নিজেরা বুঝে নাও। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনার সাথে কথা বলে একটা অন্য মানুষকে চিনলাম, যেটা বোঝা যায় না সব সময়। খুব ভালো থাকবেন দাদা। আপনারা সবাই। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেক ধন্যবাদ। নমস্কার।